আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্ধমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত, সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন। তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম, যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন, দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন, তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। নাসির উদ্দিন পাটোয়ারি তো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, এখনো তিনি এলাকায় যেতে পাচ্ছেন। আক্তার হোসেন যেমন তার এলাকায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সবচেয়ে ভয় যেটা নিয়ে পাচ্ছিলেন এই জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে, এবং পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে কোনো মামলা 2024-এর জুলাই আগস্ট সময়কালের কিংবা পরবর্তী সময়ের গৃহীত হয় নাই থানায়, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দোর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন। তাদের যে ভয়টা ছিল, ওই যে হাসনাত আব্দুল্লাহ কথায় কথায় বলতেন যে এ সরকার বদলে গেলে, ইউনূস সরকার বদলে গেলেই নাকি ফাঁসির দড়ি ঝুলবে তাদের চোখের সামনে, এখন সেই অবস্থায় তারেক রহমান তাদেরকে নিয়ে গেছেন। কারণ তারেক রহমানের সরকার ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং পুলিশ বিভাগ যাতে ওই সময়কার হত্যাকাণ্ডগুলোর বিভিন্ন প্রমাণাদি সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশ হত্যার মামলাগুলো যাতে আবারও চাঙা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়। কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকেই বিবৃতি এসেছিল, কিন্তু পুলিশ সদস্যরা যখন 5ই আগস্টে মৃত কয়েকজন পুলিশের লাশ, পচে যাওয়া গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন, অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন 3 থেকে 3500 পুলিশ নিহত, নিখোঁজ ওই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে। কিন্তু পুলিশ বিভাগ ওই ঘটনা যেহেতু ঘাটাঘাটি করার সাহস পাচ্ছে না, তদন্ত করে নাই, তাই তাদের কাছে কোনো হিসাবই নাই ঠিক কতজন পুলিশ সদস্য ওই সময়ে সহিংসতায় নিহত হয়েছিলেন।
পুরো মানে বয়ানটা এমনভাবে জুলাই আগস্ট আন্দোলনের সাজানো হয়েছে যে পুলিশ একপাক্ষিক সহিংসতা করে গেছে, নৃশংসতা দেখিয়ে গেছে, কিন্তু এই বয়ানে কখনো উল্লেখ করা হয় না যে 19শে জুলাই একজন নিরস্ত্র পুলিশ সদস্য গিয়াসউদ্দিনকে পিটিয়ে মেরে তার চামড়া ছিলে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়ি সেতু থেকে, এবং সেটা রীতিমতো পুলিশ, র্যাবকে হেলিকপ্টার, গাড়ি সহ নানা রকম বাহিনী বহর নিয়ে গিয়ে সেই পুলিশ সদস্যের মৃতদেহ সেই সেতু থেকে ঝোলানো সেতু থেকে উদ্ধার করতে হয়েছিল। সে দফায় কোনো আন্দোলনের বয়ানে বীরত্ব গাথায় উল্লেখ করা হয় না যে সারা বাংলাদেশে সকল থানায় আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে। এনায়েতপুর, সিরাজগঞ্জের সেই থানায় ঢুকে আন্দোলনকারীরা 4 আগস্ট পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এবং তারপর ঝুলিয়ে রেখেছে। এমনকি বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক পুলিশ সদস্য নামাজ পড়ে বের হচ্ছিলেন পাশের মসজিদ থেকে এবং সেই মসজিদের সিঁড়িতেই তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। এই কথা কখনো উল্লেখ করা হয় না ওই আন্দোলনের কথা বলবার সময় যে পুলিশ সদস্যদেরকে এমন নৃশংসতার শিকার হতে হয়েছিল যে 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার একজন পুলিশ সদস্যকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ঘন্টার পর ঘন্টা দর কষাকষি করেও কিছুতেই আন্দোলনরত ছাত্র জনতাকে ঠান্ডা না করতে পারার পর রেখে আসতে হয়েছিল, এবং সেই পুলিশ সদস্য এসআই সন্তোষকে পিটিয়ে মেরেছিল তখন সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও এই যে যাত্রাবাড়িতে 5ই আগস্ট যখন সেনা প্রহরা থানার সামনে থেকে উঠে গেল, তারপর ভীত সন্ত্রস্ত পুলিশ একদিকে যেমন ছাত্র জনতার দিকে গুলি ছুটতে থাকলো, শেখ হাসিনা সরকারের ততক্ষণে পতন হয়ে গেছে, তারপরেও এরপর সেখানে ঢুকে শেষ পর্যন্ত ওই থানা জ্বালিয়ে পুড়িয়ে পুলিশ সদস্যদেরকে মেরে পুড়িয়ে ভ্যানের উপর যে লাশ রেখে এসেছিল সে কথা কিন্তু এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও আছে। মানে জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 মৃত্যুর কথা বলা হয়, সরকার এখন পর্যন্ত ইউনূস সরকার হিসেব মিলিয়ে মাত্র 834 জনের নাম বলতে পেরেছে। সেই 834 জনের মধ্যেও আবার যুবলীগ নেতা ঢুকে গেছেন, যার লাশ কিনা আবার যিনি গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের এপিএস হিসেবে কাজ করতেন এবং যার লাশ কিনা আবার উত্তরার একটা ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল পিটিয়ে মেরে। তো এহেন পরিস্থিতিতে খুন, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ক্রমাগতভাবে চলেছে 24 জুলাই আগস্ট জুড়ে, এবং সেগুলোর যাতে বিচার না করা যায় সে সংক্রান্ত প্রথম দায়মুক্তি অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জারি করেছিল 2024 অক্টোবর মাসেই, যখন নোয়াখালীর সোনাইমুড়িতে এক কনস্টেবলকে হত্যার অভিযোগে একটি মামলা পুলিশ তদন্ত করে এবং 3 জনকে গ্রেফতার করে। তার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে প্রথমত বলে দেওয়া হয় যে কিছুতেই যাতে 2024 জুলাই থেকে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করা হয়। তার মানে সরকারও জানে, জুলাই যোদ্ধারাও জানেন, এই নেতারাও জানেন যে কি ধরনের অপরাধী কর্মকাণ্ড ঘটেছে, ফৌজদারি অপরাধ ঘটেছে, যে রীতিমতো দায় মুক্তির অধ্যাদেশ দিয়ে সেই ফৌজদারি অপরাধে যাতে কোনো মামলা দায়ের না হয় বা পুলিশ তদন্তের চেষ্টা না করে সে ব্যবস্থা করতে হয়েছিল তাদের। আর ইউনূস সরকার যাওয়ার আগে একটা অধ্যাদেশ জারি করে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে গেছে, এবং সেই দায় মুক্তি অধ্যাদেশে 8ই আগস্ট পর্যন্ত না 31শে আগস্ট পর্যন্ত সকল প্রকার গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্যে কোনো সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। তার মানে 31শে আগস্ট পর্যন্ত কি ভয়াবহ অপরাধ হয়েছে সেটা জানেন তারা। আর হাসনাত সার্জিসেরা জানেন, তারা তো 31শে আগস্টে থামেন নাই। এই যে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ উঠে যদি যায়, সত্যি যদি এই দায়মুক্তি অধ্যাদেশ
বাংলাদেশকে পাশে সরিয়ে রেখে তারেক রহমান সরকার পুলিশ হত্যার বিচার শুরু করে। পুরো পুলিশ বাহিনীর ভেতরে যে দাবি আছে, পুলিশ বাহিনী কতজন নিহত হয়েছে জানতে চায়। পুলিশ বাহিনী মনে করে না মাত্র 44 জন নিহত হয়েছে। পুলিশ বাহিনী অন্তত ওই 44 জনের হত্যার বিচার চায়, সুনির্দিষ্ট ব্যক্তিবর্গকে ধরে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চায়। ভাবুন তো, হবিগঞ্জের বানিয়াচং থানার এসআই সন্তোষকে যারা পিটিয়ে পুড়িয়ে মারলো, সেই একটি যুবক মাহাদি কিছুদিন আগে বানিয়াচং থানায় গিয়ে রীতিমতো পুলিশ কর্মকর্তাকেই হুমকি দিয়ে বলেছেন যে তিনি এর আগে পুলিশ পিটিয়ে মেরেছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, কাজেই পুলিশ যেন তার কথা শুনে। এবং এরপর পুলিশ যখন তাকে গ্রেফতার করেছে, তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সক্রিয় ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে সেই মাহাদি বেরিয়ে এসেছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ওই মাহাদি দিল্লিতে ধরা পড়েছেন অন্য একটি দেশের ভিসা নিতে। ইউরোপের একটি দেশে, কেউ বলছেন ফিনল্যান্ড, কেউ বলছেন ইংল্যান্ড চলে যাচ্ছিলেন, সেই দেশের ভিসা নিতে তিনি সে দেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন বলে জানা যাচ্ছে এখন। তার মানে এই যুবকদের শুধুমাত্র দায় মুক্তি দিয়ে গেছে আগের সরকার তাই নয়, এদের একটা বিরাট অংশের জন্য নানা রকম সেফ এক্সিটের ব্যবস্থাও করে রাখা হয়েছে। এ অবস্থায় হাসনাত সার্জিস কোথায় যাবেন? মানে হাসনাত এমপি হয়েছেন, সার্জিস তো এমপিও হন নাই, তিনি কি নিজ এলাকায় যেতে পারবেন? পঞ্চগড়ে গিয়ে কি তিনি নিরাপদ বোধ করবেন? মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে যে কোনো মামলায়, ওই যে সিরাজগঞ্জের 15 জন পুলিশ পিটিয়ে মারা হোক, বা 5ই আগস্টের পর পুলিশ সদস্যরা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে কাঁদছিলেন এবং তখনকার আইজিকে বলছিলেন যে সারা বাংলাদেশ জুড়ে থানায় থানায় পুলিশ সদস্যদের লাশ পচে গলে পড়ে আছে, সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এরা কি সকলেই আসলে সেফ এক্সিট নিয়ে অন্য কোথাও চলে যেতে পারবেন? যারা থাকবেন তাদের তো আসলে মানে কোনোভাবে দম নেওয়ার উপায় থাকবে না। তারেক রহমান সার্জিস, হাসনাতদের, মানে যারা বেশি বেড়েছিলেন, তাদেরকে আরো সুস্পষ্ট বার্তা দিতে চাইছেন। ইশরাক হোসেন, তিনি প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, তিনি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টাও দেখবেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে একদিকে যেমন অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয় নাই, তারা বিএনপির রাজনীতি করে বলে, কাজে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের তালিকা করবেন। ঠিক তেমনি তিনি বলেছেন আগের সরকার বিপুল পরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে দিয়েছিল, সে অর্থ জুলাই যোদ্ধাদের পেছনে খরচ না হয়ে কোথায় খরচ হলো? নতুন প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। মনে করে দেখেন, এই জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে জুলাই ফাউন্ডেশনের সিইও করে দেওয়া হয়েছিল সার্জিস আলমকে। কাজেই তারেক রহমান জুলাইয়ের নামে সকল ব্যবসা, সকল জবরদস্তির অবসান চাইছেন, কারণ সে অবসান না ঘটালে তার জন্য তো সরকার পরিচালনাই মুশকিল। যখন তখন যে সে অ্যালায়েন্স, মঞ্চ, ঐক্য নামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নানা রকম নামে, আর জাতীয় নাগরিক পার্টি তো আছেই, যদি রাস্তায় লোক জড়ো হয়ে যায় এবং তারা সকলেই যদি পুলিশ বাহিনীর প্রতি এতটা মারমুখ থাকে এবং পুলিশ বাহিনীকে সবসময় ধমকে দেয় যে আমরা আগে থানা পুড়িয়েছি, আগে পিটিয়ে মেরেছি, আগে ঝুলিয়ে রেখেছি, আপনাদেরও রাখবো, তাহলে তারেক রহমান সত্যিই তো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তই করবেন কি করে, আর সরকারি পরিচালনা করবেন কি করে, আর রাজপথই ঠান্ডা রাখবেন কি করে? কাজেই তারেক রহমানের জন্য পুলিশ হত্যার বিচার শুরু করাটা নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসনাত সার্জিসকে সম্ভবত এর পর থেকে দৌড়ের উপরেই থাকতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে ব্যাপক পাল্টে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। এই আদালতে অন্তর্বর্তী সরকার আমলে জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড ও গুম খুন সহ 21টি মামলা চলমান আছে। নতুন চিফ প্রসিকিউটরের হাত ধরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে দেশ ও বিদেশে খবরের অংশ হয়ে যাওয়া এই ট্রাইব্যুনালের।
আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর পদত্যাগ করতে পারেন অথবা তাদের সরিয়ে দেওয়া হতে পারে। সাথে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও নানা ধরনের অনিয়মের যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলোর তদন্তে বিশেষ টিম গঠন করা হতে পারে। সবচেয়ে বড় যে উদ্যোগটি নতুন প্রসিকিউশন টিম নিতে যাচ্ছে সেটি হলো এই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়া সহ যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে। শুধু পরীক্ষা নিরীক্ষাই করবে না, এসব মামলার রায়ে কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। আইসিটির একাধিক সূত্র বলছে, ট্রাইব্যুনালে যে 21টি মামলা চলমান সেগুলোতে বেশিরভাগ আসামি করা হয়েছে সাবেক অন্তর্বর্তী সরকার কিচেন ক্যাবিনেটের সদস্যের হুকুমে, এমন জনশ্রুতি আছে। এই অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে চায় নতুন প্রসিকিউশন। পাশাপাশি দল নিষিদ্ধের বিধান ও সেনা সদস্যদের এই ট্রাইব্যুনালের বিচারের বিধান যুক্ত করা সহ অন্তর্বর্তী সরকার আমলে জারি হওয়া আইসিটি নিয়ে 4টি অধ্যাদেশের গ্রহণযোগ্যতা ও আইনি বৈধতা পর্যালোচনা করবে নতুন প্রসিকিউশন। এসব অধ্যাদেশ ও সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি দল উচ্চ আদালতে চ্যালেঞ্জ করতে পারে এমন খবর আছে নতুন প্রসিকিউশনের কাছে। তার আগেই আইনি বিষয়গুলো ঝালাই করে নিতে চায় নতুন প্রসিকিউটর ও তার টিম। সংশ্লিষ্টরা মনে করেন তদন্ত হলে গত 18 মাসে আইসিটির অনেক অজানা কাহিনী বেরিয়ে আসবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। স্বাধীনতার পর 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 প্রণয়ন করে। এর উদ্দেশ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের স্থানীয় সহযোগী রাজাকার আল বদর আল শামসের বিচার হবে। তবে 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে এই বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় থমকে থাকে। 2008 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। ক্ষমতায় আসার পর 2009 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার 1973 সালের আইনটি সংশোধন করে এবং 25শে মার্চ 2010 সালে আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় 2012 সালের 12ই মার্চ দ্বিতীয় আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2013 সালের 21শে জানুয়ারি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড প্রদানের মাধ্যমে প্রথম রায় ঘোষিত হয়েছিল এই ট্রাইব্যুনালে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আজমের মতো ব্যক্তিদের বিচার হয় এই ট্রাইব্যুনালে। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইসিটিতে নতুন মাত্রা যোগ হয়। রাতারাতি আগের আসামের পক্ষের আইনজীবীরা হয়ে যান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 2024 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার জামাত ইসলামপন্থী সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। যদিও আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের অভিযুক্ত জামাত নেতাদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম। একই সাথে পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। এরপর থেকে তাজুল ইসলাম জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 21টি মামলায় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এই 21টি মামলায় 457 জনের বিরুদ্ধে বিচার চলেছে। আসামিদের মধ্যে 293 জন পলাতক এবং 164 জন কারাগারে রয়েছে। প্রথমে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চললেও পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। 2 ট্রাইব্যুনালে এবছরের 9 ফেব্রুয়ারি পর্যন্ত 24টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। যে 3টি মামলায় রায় ঘোষণা করা হয়েছে সেগুলোর একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গাজীপুরের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 15 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল 2। রাজসাক্ষী হওয়া এক আসামিকে খালাস করে রায় দেওয়া হয় এই মামলায়। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের আরো 34টি মামলা এখন তদন্তাধীন রয়েছে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায়। এর মধ্যে রামপুরের ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে হত্যার মামলার বিচার কাজ শেষ হয়েছে। আগামী 4 মার্চ রায় ঘোষণা করা হবে। এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের আমলের হওয়া গুম ও নির্যাতনের বিচার চলছে। বিচারের মুখোমুখি হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা
জিয়াউল হাসান, সাবেক ও বর্তমান কর্মরত সহ মোট 20 জন সেনা কর্মকর্তা মামলার আসামি। পুলিশের একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 65 জন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি। অন্তর্বর্তী সরকার আমলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কর্তৃত্ব ছিল তাজুল ইসলামের নেতৃত্বে জামাতপন্থী আইনজীবীদের হাতে। সরকার বদলের সাথে সাথে বদল হয় সেই নেতৃত্বের। গত 24শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে নতুন নির্বাচিত সরকার। একই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। সরকার বদলের সাথে সাথে ট্রাইব্যুনাল নিয়ে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। অনিয়ম, দুর্নীতি, ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। এসব নিয়ে এখন অস্থিরতা, হতাশা বিরাজ করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। একই সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি, একে অন্যের প্রতি অবিশ্বাস, সন্দেহ এবং বিভক্তিও বাড়ছে। রাজনৈতিক মহাদর্শের জায়গা থেকেও কেউ কেউ প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে একে অন্যের প্রতি বিষোদ্গার করছেন। এসব বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি মাত্র দায়িত্ব নিয়েছেন। আনুষ্ঠানিক কোনো অভিযোগ তার কাছে না গেলেও তিনি সার্বিক বিষয় অবগত আছেন। আগামী 15 দিনের মধ্যে প্রসিকিউশনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে আইনগতভাবে সব সিদ্ধান্তই নেবেন বলে জানান তিনি। বর্তমানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ 16 জন প্রসিকিউটর কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রসিকিউটর মোহাম্মদ আব্দুস সোবহান তরফদার ও মোহাম্মদ মিজানুল ইসলাম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার, প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম, বিএম সুলতান মাহমুদ, মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দার ও ফারুক আহমেদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার দায়িত্ব পালন করছেন 9 জন প্রসিকিউটর। তাজুল ইসলামের বিদায়ের দিনই তিনি এবং প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। ইতিমধ্যে তাজুল ইসলাম ও মোনার হোসেন তামিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন এসব অভিযোগ বিদ্বেষপ্রসূত ও মিথ্যাচার। অন্যদিকে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদের বিরুদ্ধে অন্য পক্ষের করা অভিযোগও সামনে আসে। প্রসিকিউশন টিম থেকে সুলতান মাহমুদকে অপসারণ করতে গত 11ই জানুয়ারি আইন ও বিচার উপদেষ্টা বরাবর একটি চিঠি দেন তাজুল ইসলাম। এতে সুলতানের বিরুদ্ধে বেআইনিভাবে ট্রাইব্যুনালের গোপন তথ্য বাইরে সরবরাহ, বিশ্বাস শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, সুপ্রিম কোর্টে নিরাপত্তা প্রহরীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি, গানম্যানকে নিয়ে তুচ্ছ কারণে যত্রতত্র যাকে তাকে গুলি করার নির্দেশ, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ আনা হয়। তবে সুলতান মাহমুদের স্ত্রী পাল্টা অভিযোগ করেছেন, পারিবারিক বিষয়ে তাজুল ইসলাম ও হুসেন তামিম তাকে ভুল বুঝিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর করিয়েছিলেন। ট্রাইব্যুনাল সূত্রগুলো বলছে, প্রসিকিউশন বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক মহাদর্শের জেরে বিবাদে জড়িয়ে পড়েছে। একজন প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রসিকিউশন পুনর্গঠনের সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিএনপি ও অন্যান্য দলের কয়েকজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপি পন্থী শীর্ষ আইনজীবীরা ট্রাইব্যুনালে কোনো আইনজীবী প্রসিকিউশনে নিয়োগ দিতে অনাগ্রহ দেখান। জানা গেছে, প্রসিকিউটর সুলতান মাহমুদ বিএনপি পন্থী আইনজীবী হিসেবে পরিচিত। জামাতপন্থী অন্য কয়েকজন প্রসিকিউটরের সঙ্গে তার এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে অনেক আগে থেকেই। প্রসিকিউটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযোগ পাল্টা অভিযোগের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও গাজী মোনার হোসেন তামিমের পক্ষে দাঁড়িয়েছেন অন্তত 5 জন প্রসিকিউটর। অন্যদিকে সুলতান মাহমুদের পক্ষে দাঁড়িয়েছেন 5-6 জন প্রসিকিউটর। এর মধ্যে পদ, পদবি ও গাড়ির সুবিধা না পাওয়ার মতো অনুযোগও রয়েছে কয়েকজন প্রসিকিউটরের, যারা সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আইন কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এসব অভিযোগ চাওয়ার হয় ভাবতে হচ্ছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে। 2 সপ্তাহের মধ্যে এসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছেন সরকারের শীর্ষ মহল। বিশেষ করে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে রাজসাক্ষী করতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে সরকার খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সে কারণে ট্রাইব্যুনালে এর মধ্যে যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এমনিতেই এই মামলার রায় হওয়ার পরপরই এর বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে বেশ সমালোচনা হয়েছিল। বিশেষ করে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন কিনা সেটির প্রামাণিক দলিল নিয়ে প্রশ্ন উঠেছিল। 24শে ফেব্রুয়ারি সাংবাদিকরা নতুন চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, এরই মধ্যে যেসব মামলার রায় হয়েছে
সেগুলো পুনরায় ট্রায়ালে আনার কোনো সুযোগ আছে কিনা। এই প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব মামলার রায় এরই মধ্যে হয়েছে, পর্যায়ক্রমে সেই রায়গুলোর নথি পরীক্ষা করে দেখা হবে। এমনকি বিচার সম্পন্ন হওয়া মামলাগুলোর ফাইলে যদি কোনো অসঙ্গতি বা অনিয়ম পাওয়া যায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। ফর্মাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। একই সাথে যে 21টি মামলা এখন চলমান আছে, সেগুলোর এফআইআর থেকে শুরু করে সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত হয়েছে সরকারের উপর মহলে। সরকার একটি সূত্র বলছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করে সরকার কোনো প্রশ্নের মুখে পড়তে চায় না, কারণ ইতিমধ্যে এই ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম নিয়ে সরকারের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে একটি হলো, অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেটের 4 সদস্যের হুকুমে মামলাগুলোতে আসামি কাদের করা হবে সে সিদ্ধান্ত নেওয়া হতো। কিচেন ক্যাবিনেটের সদস্যদের নির্দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অফিস রুমে বসে কাগজপত্র ঠিক করা হতো। অনেককে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হতো। এমন প্রেক্ষাপটে 26শে ফেব্রুয়ারি নতুন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছেন, তার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দু মাত্র হয়রানির শিকার হবেন না। আবার কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। আবার তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম অনেক বিধি বহির্ভূত সুবিধা নিত, এমন অভিযোগের তদন্তের সিদ্ধান্ত হয়েছে। দর্শক, জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারিক প্রক্রিয়ার শুরু থেকেই মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞরা নানা ব্যত্যয় ও ত্রুটির কথা নিয়ে সমালোচনা করে আসছিলেন। তাদেরই একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত 15 মাসে বিনা বিচারে অনেককে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। চিফ প্রসিকিউটর পদের এই পরিবর্তনের ফলে প্রতিহিংসা পরায়ণতার অবসান হবে বলে মনে করেন সারা হোসেন। সূত্রগুলো বলছে, আরও একটি বিষয় নতুন প্রসিকিউশনকে গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতাকে পাশ কাটিয়ে আইসিটি অ্যাক্টকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, নিজেদের ইচ্ছে মাফিক 4 বার নতুন করে অধ্যাদেশ জারি করেছিল, যার অনেকগুলো উচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়তে পারে। যেমন দল নিষিদ্ধের বিধান যুক্ত করা এবং সেনা সদস্যের বিচার করা নিয়ে 2টি অধ্যাদেশ কোর্টে চ্যালেঞ্জ হতে পারে শিগগিরই। 12ই মার্চ সংসদ অধিবেশন বসার আগে এসব অধ্যাদেশ নিয়ে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা চালাতে চায় আইন মন্ত্রণালয়। ইতিমধ্যে তারা সে কাজও শুরু করেছে। সূত্রগুলো বলছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালের প্রশাসনিক ও আইনগত 2 ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।